আজ সকাল থেকে একটি নাম বারবার ঘুরে ফিরে আঘাত করছে মাথায়। জর্জ ইস্টম্যান। নিউ ইয়র্কের এই স্বশিক্ষিত মানুষটির জন্ম 1852 সালে। প্রকৃতি, মানুষ, সময়কে বন্দী করার সে সময়ের বিস্ময় জাগানো আবিষ্কার ক্যামেরার জনক তিনি। 1892 সালে প্রথম তিনি বিশ্ববাসীকে উপহার দিলেন ক্যামেরা। কালে কালে সময় পেরোল, প্রযুক্তির লাফিয়ে চলা গতিতে ক্যামেরার ফিল্ম আধুনিকতার কোলে আশ্রয় নিল। পেছনে পড়ে রইল কালের ধুলো পড়া জর্জ ইস্টম্যানের স্মৃতির স্মারক। প্রাচীন মানুষের কেউ কেউ এখনো বুকের গভীরে আগলে রেখেছেন এই ছবি তোলার পুরনো পদ্ধতির ক্যামেরাকে। তাঁদেরই একজন নূর হোসেন দেওয়ান। প্রতিদিন ভোর হলে গুলিস্তানের কোর্ট কাচারি এলাকার সরু গলির চেনা পথে এভাবেই প্রিয় আসনে এ পেশার প্রস্তুতি নেন। স্লাইড ক্যামেরা নামটি ব্যবহার না করতে করতে এখন অনেকেই ভুলতে বসেছেন। নূর হোসেনের দেয়া প্রচলিত নামেই এ ক্যামেরার পরিচিতি হয়েছে মিনিট ক্যামেরা। নূর হোসেনের জীবনের বয়স 60 হলেও এ পেশায় তিনি কাটিয়ে দিয়েছেন অর্ধ শতাব্দী। বাড়ি তার মুন্সিগঞ্জে। মিনিট ক্যামেরায় ছবি তোলার জন্য গতানুগতিক কোনো ফিল্ম ব্যবহার করা হয় না, থাকে শুধু ফটোগ্রাফি পেপার। দিনের স্বাভাবিক আলোয় ছবি তোলা হয়, মেঘ থাকলে ছবিও হয় অন্ধকার। মিনিট ক্যামেরায় ছবি তোলার সময় ক্যামেরার ভেতরে কিছু ফটো পেপার সাইজ মতো কেটে আনা হয়। এবার লেন্সের সামনে ঢাকনা সরিয়ে ফোকাস ঠিক করে 10-15 সেকেন্ডে এক্সপোজার দেন আলোর মুখে। এরপর পেপারটি কেরিয়ার থেকে সরিয়ে ক্যামেরার ভেতরে ডেভেলপারে ডেভেলপ এবং ফিক্সারে ফিক্স করা হয়। তারপর তৈরি হয় নেগেটিভ। এই নেগেটিভ থেকে আবার এক্সপোজ করে একই পদ্ধতিতে তৈরি হয় পজিটিভ, মানে মূল ছবি। তার আগে ছবির গায়ে শেষ তুলির নিপুণ ছোঁয়া দেন নূর হোসেন। ব্যবসা কতদিন ধরে করেন চাচা? আমি 40-45 বছর যাবত করি। কিভাবে শুরু করলেন? এটা ছোটবেলার থেকেই শুরু করেছি। এটা একটা আমার শখ ছিল ছোটবেলা। তখন আমি আমার এক উস্তাদের কাছে গেলাম, শেখ সাদিক, ওনার কাছে গেলাম, বললাম পর উনি আমাকে এই কাজ আস্তে আস্তে শিখিয়ে দিল। ক্যামেরাটা পেলেন কোত্থেকে? এই ক্যামেরাটা আমার ওস্তাদ থেকে নিয়েছি, তবে আমার ওস্তাদ পেয়েছে এই বাক্সটা বানাইছে। আর ওই সামনের মেশিনটা আগে জমিদাররা ব্যবহার করতো, এটার আসল নাম ছিল স্লাইড ক্যামেরা। আমরা ওইটাকে ভেঙে এই বাক্সের মধ্যে লাগায় বানাইছি মিনিট ক্যামেরা। এই ক্যামেরাটার নাম মিনিট না মিলিট? মিনিট ক্যামেরা, মানে এই যে 30 মিনিটে আমরা ছবি বানায় দিয়ে দেই, এই জন্য এটাকে মিনিট ক্যামেরা বলা হয়। আর্জেন্ট ছবি তোলার মেশিন। এই ব্যবসা আপনি 40-45 বছর ধরে করছেন? জি জি। তখন আপনার কত আয় হতো? তখন তো ভালো, বেশ খেয়ে দিয়ে খুব ভালো থাকতাম, আনন্দতে থাকতাম। এখন কোনো রকম ভাবে দিন চলে যায়। আচ্ছা, যখন আপনি ক্যামেরাটা কিনলেন, হ্যাঁ, তখন কত দিয়ে কিনেছিলেন? তখন আমি 300 টাকা দিয়ে কিনেছিলাম আমার ওস্তাদকে দিয়ে। আচ্ছা, এখন তো বিক্রি করলে সেই দাম পাবেন না? না, এটা এখন বিক্রি করলে কে নেবে, কেউ কাজ জানে না তো। আচ্ছা, একটা ছবি তুললে কত টাকা পান? একটা ছবি আমরা 2 কপি পাসপোর্ট সাইজ ফটো আমরা 40-45 টাকা নিই। আর গরিব মানুষ থাকলে তার 30 টাকা 35 টাকা যখন যা মন চায় দিয়ে দেয়। এই প্রতিদিন কত ইনকাম হয়? এখন বর্তমানে ইনকাম বেশি নাই, 3-4টা কাজ করি, ওই হিসাবে 100-150 টাকার কাজ হয়। আর আগে 1000, 2000, 3000 টাকারও কাজ হতো। 45 বছর ধরে এই ব্যবসা ছাড়া আপনি অন্য কোনো ব্যবসা করেন নাই? অন্য কোনো ব্যবসা করি নেই, তবে ছোটোবেলায় অনেক অন্য কাজে যেতাম, আবার চলে আসতাম এটায়। তো এটা হলো স্বাধীন ব্যবসা। এখানেই অনেক সময় আমি দোকানদারি করি, আবার অনেক সময় মনে হয় এইসব এমনি ফেলে চলে যায়, কেউ নেবে না। আমার এটা কে নেবে? যেখানে বেচতে যাবে ওখানেই ধরা খেয়ে যাবে যে এটা অমুকে। চাচা, 45 বছরে এমন কোন উল্লেখযোগ্য মানুষের ছবি তুলছেন যেটা মনে পড়লে এখনো ভালো লাগে আপনার?
হ্যাঁ, আমার জীবনে আমি বহুত লোকের ছবি বানাইছি। এমনি এখানে মনে করেন ফিল্ম অ্যাক্টর উজ্জ্বল সাহেব, ওনার খুব দরকার ছিল। এখন ওই পুরনো গাড়ি দেখে নাকি উনি বিক্রি করলো, তখন ছবি লাগবে। তখন কোথায় পাবে? আমার এখানে আসলো, আমি বানায় দিলাম, উনিও নিয়ে গেল। এরকম তো বহু লোক আসে, আমরা তো সবাইকে চিনি না। তবে দামি দামি লোক আগে বহুত আসতো। এরকম কি পাকিস্তান আমলে মিনিস্টারদের ছবি হয়ে গেছে, যাকে এখানে এসে উঠায় নেয়, গাড়ি আসতো, আমাদের নিয়ে যেত, আমরা ছবি বানাইতাম, চলে আসতাম, ভালো টাকা দিত আমাদের। দেশে এখন শীতল সান্নিধ্যের ল্যাবের পাশে এমন চৌকো বাক্স নিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে বসে থাকেন নূর হোসেন। দিনে দিনে বড় বেশি ভালোবেসে ফেলেছেন এ যন্ত্রটিকে, যদিও তিনি চান না তার সন্তানের কেউই এ পেশা আঁকড়ে ধরুক। সারা ঢাকা শহরে 7-8টি মিনিট ক্যামেরা রয়েছে। নূর হোসেনের মতো অন্য পেশাজীবীরাও মনে করেন তার মৃত্যুর পর এই যন্ত্র পেশারও মৃত্যু ঘটবে। তবুও যে কটা দিন আছি থাকতে চাই মিনিট ক্যামেরার সাথে। আজ সবই ক্রমশই ঘোলাটে, আজ যায় না দেওয়া ইচ্ছে মতো রং। আমার সত্যি কথার যন্ত্রণার জগতে নেই মিথ্যে করে দেওয়ার পেন্সিল, রং পেন্সিল। তবু যখন হয়ে যাবে সব সাদা, সাদা চাদর, সাদা ফুল, সাদা ফুল, তখন অন্য কোনো ঘরে, অন্য পাড়া জানি আছে কারো হাতে রং পেন্সিল। বাবুল বিশ্বাস জন্ম চন্দ্রঘোনায়। ছেলেবেলার সময়গুলো কাটিয়েছেন বাবাবাড়ি লক্ষ্মীপুরে। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে এখন ঘরবন্দি হয়েছেন ঢাকার পুরানা পল্টনের এই বাড়িতে। চোখে মুখে তার সারাক্ষণ ক্ষুধার ছাপ। কি এত খুঁজে ফেরেন তিনি? তথ্য ক্ষুধার গবেষণা তার প্রিয় কাজ। এসবের মাঝে দেশের বিরল দৃষ্টান্তে কোন ফাঁকে লেখা হয়েছে তার নাম বুঝে উঠতে পারেননি। মঞ্চ নাটকের পোস্টার সংগ্রহ এবং সংরক্ষণে বাবুল বিশ্বাস নিজেই এক জীবন্ত আর্কাইভ হয়ে উঠেছেন। শুরুর ইতিহাসটা একটু খুলেই বলা যাক। আপনি যে পোস্টার কালেকশন করেন, যে কি আপনার শখ? না, এই ধরনের কাজ কখনো শখ হিসেবে আসতে পারে না। এটি একটি দায়িত্ব থেকে করা। আমাদের পোস্টারগুলি আমি মনে করি একটি জাতীয় ঐতিহ্য। সরকারি পর্যায়ে এগুলি সংগ্রহ করা উচিত ছিল এবং সেভাবেই এটিকে রাখা উচিত ছিল মানুষের জন্য, ভবিষ্যতের জন্য, প্রজন্মের জন্য। আমাদের পোস্টার আমি মনে করি আন্তর্জাতিক মানের, এবং এখানে যারা পোস্টার আঁকেন তারা প্রত্যেকেই স্ব জায়গায় প্রতিষ্ঠিত। সুতরাং এই পোস্টার সংগ্রহ নয়, আমি মনে করি পোস্টার নিয়ে আমি গবেষণামূলক কাজ করি এবং সেই কাজের ফসল হিসাবে এবার 21শে বইমেলায় আমার আর্ট অফ বাংলাদেশ থ্রু 100 থিয়েটার পোস্টার্স এই বইটা বেরিয়েছে। তো এই যে পোস্টার কালেকশন কবে থেকে শুরু করলেন আপনি? 1986 সাল। এবং এর পিছনে একটি ছোট্ট ইতিহাস আছে। উৎপল দত্ত, কলকাতায় উৎপল দত্তের বাসায় গিয়ে আমি পোস্টার দেখলাম অনেক তার ঘরে। মামুনুর রশিদ আজকের বিখ্যাত নাট্যকার, আমি ওনার সাথে গিয়েছিলাম উৎপল দত্তের বাসায়। তো সেখানে গিয়ে পোস্টার দেখার পর আমি চিন্তা করলাম যে এই পোস্টার দাদার বাসায় এত কেন। তাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন যে এগুলি আসলে একটি জাতীয় ঐতিহ্য, তোমাদের দেশে এগুলি সংগ্রহ হয় না। যে না, কেউ করেও না, যে তুমি করো, কোনো একদিন কাজে লাগতেও পারে।
সেই থেকে শুরু এবং এখনও চলছে। এই পর্যন্ত আপনার পোস্টার কালেকশনের সংখ্যা কত? অনেক অনেক, এটার একটা সমস্যা দেখা দিচ্ছে এখন, এত পোস্টার সংগ্রহ। হিসাব রাখা। হ্যাঁ, হিসাব রাখাও সমস্যা, যদিও আমি একটা ক্যাটালগ করছি, কিন্তু আমার কাছে এত পোস্টার আছে যে আমার ধারণা এখান থেকে ময়মনসিংহ পর্যন্ত সিরিয়ালে লাগিয়ে দেওয়া যায়। পোস্টারে যে নান্দনিকতা আছে তা আমাকে মুগ্ধ করে, ফলে আমি যেখানে যেই পোস্টার পাই, আমি যদি যেতে না পারি আমার লোককে পাঠাই, এবং সেখানে যদি আমার লোক না পাওয়া যায় আমি কাউকে নিয়োগ দিই, তার আসা যাওয়ার খরচ দিই, তাকে টাকা দিই যে তুমি অমুক জায়গা থেকে এই পোস্টারটা আমার জন্য নিয়ে আসো, সেভাবে নিয়ে আসি। আর ঢাকাতে অলরেডি একটা কালচার তৈরি হয়ে গেছে যে বিভিন্ন দল আমার কাছে পোস্টার পাঠিয়ে দেয়, চট্টগ্রামেও হয়েছে, রাজশাহীতে হয়েছে। তো সেক্ষেত্রে এখন খুব একটা সমস্যায় পড়তে হয় না। এগুলো সংরক্ষণ করেন কিভাবে? এটা আরেকটি সমস্যার বিষয়। সংরক্ষণ করি বড় বড় সুটকেস নিয়ে, সুটকেসের ভিতরে রাখতে হয় এই জন্য যে আমাদের এখানে যে ছাপার যে সিস্টেমটা আছে তার জন্য অনেক সময় কালারটা ফেড হয়ে যায়, ফলে অন্ধকারে রাখলে কালারটা নষ্ট হয় না। তো সেই জন্য আমরা বড় বড় সুটকেসে রেখে দিই। আর সাধারণত আমি চেষ্টা করি একটি পোস্টারের 5টি কপি রাখতে, কোনো কারণে নষ্ট হয়ে গেলে আমরা সেটাকে রিপ্লেস করি। পোস্টার সংগ্রহের কোনো স্মরণীয় ঘটনা আমাদেরকে যদি বলেন। তা আছে, এর মধ্যে একটি কথা আবার বলতে হয়, একটু পিছনে যেতে হয়। পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলাদেশের প্রথম রঙিন পোস্টার, কিন্তু এর আগে তো পোস্টার বেরিয়েছে ব্লক লেটারে। প্রতিদ্বন্দ্বীর শাঁখারীবাজারিদের দল, তাদের একটি পোস্টার আছে চুপ সত্যি বলছি। এই পোস্টারটি বাংলাদেশের সবচেয়ে পুরানো, এবং আমি মনে করি এখনো পর্যন্ত এই পোস্টারটি প্রথম পোস্টার বাংলাদেশের, এর আগে আর কোনো পোস্টার হয়নি। এই পোস্টারটি সংগ্রহ করতে গিয়ে আমাকে ব্যাপক যন্ত্রণায় পড়তে হয়, কারণ আমি যখন খবর পেয়েছি এই পোস্টারটি বাংলাদেশের প্রথম, সেক্ষেত্রে আমাকে এই পোস্টারটির প্রতি আরও অনেক বেশি গুরুত্ব দিতে হয়েছে। সেই পোস্টারটি সংগ্রহ করতে যেয়ে পুরো শাঁখারীবাজার তন্ন তন্ন করে ফেলা হয়েছে। যে প্রেসে ছাপা হয়েছে সেই প্রেস আর নেই, সেখানে খোঁজা হয়েছে, লোক নিয়োগ করা হয়েছে। অন্ততপক্ষে আমার ধারণা যে আমি 1.5-2 বছর লেগেছে এই পোস্টারটি আনতে যেয়ে। সেই পোস্টারটি আনতে যেয়ে যে পরিমাণ কষ্ট, পরিশ্রম, অর্থ ব্যয় হয়েছে, অন্য কোনো ক্ষেত্রে ততটুকু হয়নি, যদিও সবগুলোই এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে। সেখানে এই পোস্টারটি প্রথম, এবং এই পোস্টারটি আর একটি কপিও নেই, আমার কাছে একটি কপি আছে। এই পোস্টারটি বাংলাদেশের সবচেয়ে পুরনো পোস্টার, এবং এর আগে কোনো পোস্টার হয়নি বলে আমাদের সবার ধারণা। এই যে পোস্টার ডিজাইন করা হয়, মানে যারা ডিজাইন করেন তাদের মানে কার কার পোস্টারের মধ্যে আপনি নান্দনিকতাটা খুঁজে পান? বাংলাদেশে, হ্যাঁ, ভালো কথা, বাংলাদেশে যারা পোস্টার ডিজাইন করেন বা করেছেন এদের মধ্যে অনেকেই নাই। যেমন আমাদের শ্রদ্ধেয় কামরুল হাসান, ওনার ঘরে বাইরে একটা পোস্টার আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে। এই নাটকটি করেছে থিয়েটার করেছে, খুব সুন্দর পোস্টার, অসাধারণ পোস্টার আর কি। তারপরে কাইয়ুম চৌধুরী, হাশিম খান, রফিকুন নবী, এনারা পোস্টার ডিজাইন করেন, খুব সুন্দর পোস্টার ডিজাইন করেন। তারপরেও আছে আমাদের শিশির ভট্টাচার্য, পীযূষ দস্তিদার, অশোক কর্মকার, দীপক রায়, এরা খুব ভালো পোস্টার করেন, এখন খুব চমৎকার পোস্টার করেন। এর মধ্যে মাঝামাঝি জায়গায় আরেকটা দল এসে গেছেন যারা অসাধারণ সুন্দর সুন্দর পোস্টার করছেন। আফজাল হোসেন, উনি যে এত সময় কোথায় পান এত সুন্দর পোস্টার আকার আমি বুঝতে পারি না। কেরামত মঙ্গল পোস্টারটা অসাধারণ, হাত হোদাই পোস্টারটা। তেমনি শিশির ভট্টাচার্যের পদ্মা নদীর মাঝি, তারপরে মাহবুবা খান, সৈয়দ ইকবাল, সুন্দর সুন্দর পোস্টার এঁকেছেন বাংলাদেশের জন্য। এটি আমি মনে করি একটি অন্যরকম একটা বিষয় হিসেবে দাঁড়িয়ে গেছে। অসাধারণ সুন্দর সুন্দর পোস্টার করেন। এদের মধ্যে যারা পোস্টারের থিমকে নিয়ে কাজ করেন তারা হলেন মূলত সৈয়দ ইকবাল, কাইয়ুম চৌধুরী, হাশেম খান। এরা কিন্তু নাটকের মূল থিমকে নিয়ে একটি বিমূর্ত ভাব ধরে কাজ করতে চেষ্টা করেন। তবে এরা যারা আমি নাম বললাম, এরা প্রত্যেকেই এখন বাংলাদেশের পোস্টারে, নাটকের পোস্টারে একটি অন্যরকম মাত্রা এনে দিয়েছেন, যা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই পোস্টারগুলিকে আমরা উপস্থাপন করতে পারি। থিয়েটারের একটি আর্কাইভ থাকা দরকার। আমাদের শত বছরের ঐতিহ্য, 1000 বছরের ঐতিহ্য থিয়েটারের, কিন্তু এই আর্কাইভটুকু আজও হয়নি বাংলাদেশে। কেন হচ্ছে না জানি না, কিন্তু হওয়া উচিত। তাহলে আমাদের এগুলি টিকে থাকবে। আর এগুলি টিকে থাকা মানেই হলো ভবিষ্যৎকে জানানো যায় অতি সহজভাবে, তারা বুঝতে পারবে। তো আর্কাইভ কী করে হবে? আমরা তো অতীতকে ভুলতে সবসময় তৈরিই থাকি। সেক্ষেত্রে আমাদের থিয়েটারের অবস্থান কোথায় আমরা তো জানি না। 20 বছরে
বাবুল বিশ্বাসের ভাণ্ডারে জমা পড়েছে প্রায় 7,000 নাটকের পোস্টার। এগুলো সবই সময়কে ধরে রাখার ইতিহাস। এসব পোস্টারের 20টি প্রদর্শনী হলেও সরকার কিংবা কোনো বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসেনি এই সংস্কৃতিকে ধরে রাখতে। পোস্টার একটি সময়ের দলিল। এ সময়কে ধরে রাখতে বাবুল বিশ্বাস রাত দিন খেটে চলেন আপন ভুবনে। মাঝে মধ্যে পেছনের ইতিহাসের ধুলো সরিয়ে জাগিয়ে রাখেন বুকের গভীরে লুকিয়ে রাখা প্রেরণার সলতেটাকে। জ্বলতে থাকুক এই প্রদীপের আলো। মিরপুর এলাকার সরু পথে পা বাড়ালেই এক নস্টালজিয়া যেন পেয়ে বসে। মাইকেল মৃত্যুঞ্জয় রেমা সুসং দুর্গাপুরে জন্ম গারো আদিবাসী সম্প্রদায়ে। বাবা ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতের সাধক। সঙ্গীতের প্রতি আগ্রহ সেখান থেকেই। মিউজিক কলেজ থেকে ব্যাচেলর অব মিউজিক ডিগ্রি নিয়ে সঙ্গীতেরই টিউশনি শুরু করেন। 70-এর দশকে তার এক ছাত্র গিফট হিসেবে তাকে দেন লং প্লে প্লেয়ার। সেই থেকে শুরু লং প্লে সংগ্রহের। শখের